মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি খ্যাতিমান সাংবাদিক, আমেরিকান প্রবাসী, মিশিগান প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন রানা। রানা ভাই, আপনি তো সাংবাদিকতার পাশাপাশি গান লিখেছেন, কবিতা লিখেছেন, বিশেষত চড়া লিখেছেন, সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন। তবে শুরু হোক সাংবাদিকতা দিয়েই। কবে শুরু করেছিলেন এই সাংবাদিকতা? জি, ধন্যবাদ আপনাকে সাইদ চৌধুরী। আমি সাংবাদিকতা শুরু করেছি মূলত ৮০-র দশকে। সেটা বলতে পারেন আপনি ৮৪-৮৫ সালের দিকে। তার আগ থেকে মোটামুটি লেখালেখি করতাম, এই সুবাদেই সাংবাদিকতায় আসা। তো বেসিক্যালি সাংবাদিকতার শুরুটা আমার কিন্তু সাপ্তাহিক সিলেট কণ্ঠ দিয়ে। সিলেট কণ্ঠে আপনি জানেন যে সিলেটের এক সময়ের বিখ্যাত সাপ্তাহিক, সাড়া জাগানো সাপ্তাহিক বলতে পারেন, মুক্তাবিসুন্নুরের সম্পাদনায় বের হতো। এবং এটা সিলেটে তৎকালীন সময়ে, বৃহত্তর সিলেটে অন্যতম পঠিত এবং আলোচিত পত্রিকা, সংবাদপত্র হিসেবে বিবেচিত হতো। তো সেই পত্রিকায়ও অনেক রিপোর্ট আমি করেছি। এবং আমরা সিলেট কণ্ঠই কিন্তু প্রথম যে অনুসন্ধানী সাংবাদিকতা যেটা শুরু করেছিল সেই ৮০-র দশকের প্রথম দিকে। তো এবং আমি শুরু করেছিলাম সেটা শুরু করেছিলাম সম্ভবত, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে ফেন্সুগঞ্জ সার কারখানা দিয়ে সম্ভবত একটা সিরিজ রিপোর্ট ছিল। এই দিয়ে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার সূচনা করেছিলাম। তো বলতে পারেন আপনি এই সিলেট কণ্ঠ থেকেই কিন্তু আমার মূলত সাংবাদিকতার যাত্রা শুরু। তারপরে আমি কাজ করেছি সিলেটের ডাক, যখন দৈনিক সিলেটের ডাক যখন বের হলো, সেই প্রথম থেকে এই ডাকের সাথে ছিলাম। রিপোর্টিং এর পাশাপাশি আমি সাহিত্য পাতা এবং ছোটদের পাতাও সম্পাদনা করতাম সেখানে। তো তারপর সময়ের পরিক্রমায় ধীরে ধীরে চলে আসলাম ইনকেলাবে, দৈনিক ইনকেলাবে। ইনকেলাব যখন ১৯৮৬ সালে ইনকেলাব বের হলো, তখন থেকেই কিন্তু আমি নিউজ পাঠাতাম সিলেট থেকে। তারপর এক সময় শেষ দিকে ৮৬ সালে তারা আমাকে সিলেট, প্রথমে তারা সিলেট সংবাদদাতা হিসেবে আমাকে নিয়োগ দেয়। রানা ভাই, আপনি দৈনিক ইনকিলাবে চমক দেখিয়েছেন। সম্ভবত সিলেটে প্রথম কোনো জাতীয় দৈনিক ব্যুরো অফিস করেছিল, আর আপনি সেখানে ব্যুরো চিফ ছিলেন। সেই সময়কার প্রেক্ষাপট যদি স্মৃতিচারণ করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইদ চৌধুরী। আসলে সেই সময়টা, তখন আমার যৌবন কাল ছিল, আপনি জানেন। এবং আমরা তখন জুনিয়র সাংবাদিকতায়, যারা তখনকার সময়ে সিলেটের প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন, এক্ষেত্রে আপনি আব্দুল মালিক চৌধুরী বা এই পর্যায়ের যারা সাংবাদিকতা ছিলেন, তাদেরকে আমরা স্কুল জোবানা, কলেজ জোবানা থেকেও দেখতাম। এবং যেহেতু লেখালেখির সুবাদে আমাদেরও এক স্বপ্ন ছিল যে এই জগতে একসময় হয়তো পা রাখবো, এরকম একটা স্বপ্ন দেখতাম। তো যখন সুযোগ এলো আমার সামনে, এবং এ প্রসঙ্গে আমার মনে হয় আপনাকে একটা কথা বলে রাখা ভালো, যে আপনি জানেন যে ইনকেলাব এর আবিধানিক অর্থ হচ্ছে বিপ্লব। তো বাংলাদেশে আসলে যখন ইনকেলাব আসলো, সত্যিকার অর্থেই সংবাদপত্র জগতে একটা বিপ্লব নিয়ে এলো। এর আগে কিন্তু ফটোকম্পোজে, অফসেটে এত Yes, ঝকঝকে নতুন কোনো বিপ্লব হয়েছিল। কোনো পত্রিকা প্রকাশ পেত না। তো ইনকেলাবে কাজ করার জন্য একটা আগ্রহ ছিল সকলেরই। বিশেষ করে সিলেট থেকে আমার জানা মতে প্রায় ৮ থেকে ১০ জন লোক, অনেকেই এর মধ্যে প্রতিষ্ঠিত তৎসময়ে, তারাও সংবাদ পাঠাতে থাকেন ইনকেলাবে।
এবং আমি তাদের মধ্যে আপনি বলতে পারেন যে একদম জুনিয়র একজন মানুষ। তো অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ইনকেলাবে আমার নিয়োগটা হয় এবং সরাসরি ইনকেলাব সম্পাদকের সাথে কথা বলার পর সেটা নিশ্চিত হয়। এবং যেদিন আমাকে ইনকেলাব সম্পাদক তার অফিসে ডাকলেন, তো আমি ধুরু ধুরু বককে নিয়ে প্রবেশ করলাম। তখন তিনি আমাকে বললেন যে দেখুন, ইনকেলাবে তো কাজ করার জন্য সিলেটে, কিন্তু এর আগে কিন্তু তারা একজন লোক এখানে দিয়েছিলেন। উনি হচ্ছেন শামীম সিদ্দিকী। আপনি জানেন তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং সাংবাদিক। তো আমি জানি না তার সাথে তাদের কি হয়েছে। তো বললেন তারপরেও তো অনেকেই কাজ করেন। তিনি আমাকে নাম ধরেই বললেন যে ওদেরকে চিনেন কিনা। আমি বললাম হ্যাঁ চিনি, একই শহরে থাকি। তো আপনাকে বললেন যে আপনাকে নিয়োগ দেওয়ার কারণ কি আপনি জানেন? আমি বললাম না, আমি জানি না। আমি তো তখন আমার সাথে ছিলেন আমার মফস্বল সম্পাদক। আমি শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। তিনি প্রয়াত প্রবীণ সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান। তো বললেন যে হাবিব সাহেব আপনাকে খুব পছন্দ করেন, এজন্য। তো আমি ধন্যবাদ জানালাম। তারপর আমি ইনকিলাব সম্পাদক, আমার নিয়োগটা যখন হয়ে গেল, তখন আমি বললাম যে আপনার আমার কিছু কথা আছে আপনার সাথে। বললেন কি, আপনি বলতে পারেন, বলেন আপনি কি চান। আমি বললাম না, আমি কিছু চাই না, কিন্তু আমাকে যে আপনারা নিয়োগ দিয়েছেন সেটা কিন্তু ইনকিলাবে ঘোষণা দিতে হবে। তো বললেন এটা আবার কেমন কথা সম্পাদক, আমরা তো এভাবে কাউকে নিয়োগ দেইনি কোনোদিন। আমরা তো আপনাকে নিয়োগ দেব, পেপার দেব, সবকিছুই দেব। আমি বললাম না, এটা তো দিবেনই, কিন্তু আপনি পত্রিকায় ঘোষণা দিতে হবে। কেননা সিলেটে তখন একটা কেওয়াস চলছিল যে সবাই দাবি করছিল যে সে ইনকিলাবের প্রতিনিধি। তো এর জন্যই আমি বিষয়টা উপস্থাপন করেছিলাম। তো সম্পাদক বললেন ঠিক আছে, কি যাবে আপনি ওটা লিখে দেন। তো আমি ছোট্ট একটা ঘোষণা লিখে দিলাম। পরের দিন কিন্তু ইনকিলাবের যে মফস্বল পাতা ছিল, তো 8 পৃষ্ঠার পত্রিকা ছিল নিয়মিত, তারা সপ্তাহে 2 দিন 3 দিন 16 পৃষ্ঠা 12 পৃষ্ঠা করতো। তো ওই মফস্বল পাতার একদম মধ্যখানে বক্স করে এই ঘোষণাটা পরের দিন ইনকিলাব ছেপে দিল। তো এই ঘোষণা দেওয়ার পর কিন্তু আর কারো জানতে বাকি রইল না যে ইনকিলাব আমাকে নিয়োগ দিয়েছে। এবং আমি সিলেটে যখন আসলাম সকলেই আমাকে অভিনন্দন জানালেন, বিশেষ করে বন্ধু মহলের যারা আছেন বা সিনিয়র সাংবাদিকরাও অভিনন্দন জানালেন। এই যে অনেক সিনিয়র সাংবাদিকদের সাথে প্রতিযোগিতা, এক ধরনের প্রতিযোগিতা করে আপনি সংবাদদাতা হলেন। তারপর সিলেটে ব্যুরো অফিস হলো, আপনি প্রথম ঝলক দেখালেন, সাংবাদিকতার ক্ষেত্রে নান্দনিকতা দেখালেন এবং সিলেটে এক ধরনের অভিজাত অফিস নিয়ে বসলেন। এই অফিসটা কিভাবে হলো, কখন থেকে হলো? জি ধন্যবাদ আপনাকে। এই অফিসের পেছনে রয়েছে একটি ইতিহাস। সেটা হয়েছে ইনকিলাবের আগ্রহেই, কর্তৃপক্ষের আগ্রহেই। তারা চেয়েছে সিলেটে অফিস হতে। তারা বুঝতে পেরেছিল যে সিলেটকে যদি তারা গুরুত্ব দেয় তে ইনকিলাবই লাভবান হবে, আমার মনে হয়। তো একদিন আমাকে সম্পাদক ঢাকায় ডেকে পাঠালেন, আমি গেলাম। তখন তিনি আমাকে বললেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিলেটে একটা বড় অফিস করব। তো আপনি এটার একটা কিভাবে কি করা যায়, এটার একটা লিখিত প্রজেক্ট আকারে আপনি সাবমিট করেন, আমরা এটা দেখতে চাই কি কি করা যায়। তখন তার রুম থেকে বেরিয়ে আমি যখন চলে আসছি, তখন আমাকে মাওলানা মান্নান সাহেব ডেকে পাঠালেন। তো তিনি আমাকে খুব স্নেহ করতেন। তো তিনিও এই অফিসের বিষয়ে কিছু আলাপ করলেন আমার সাথে। তারপর আমি চলে আসলাম। তো আমি চিন্তা ভাবনা করলাম কি থেকে কি করা যায়, কিভাবে। এটার তো কোনো ধারণাও আমারও নাই তখন, যে একটা অফিস করতে হলে কি করতে হবে। তো আপনি জানেন তখনকার সময় ছিল মানে একটা বিশাল চ্যালেঞ্জিং সময়। সাংবাদিকতা আজকের মতো এত সহজ অনেক ছিল বড় না, ব্যাপার, অনেক বড় অনেক বড় ব্যাপার। তো ছিলাম। যাই হোক, আমি সিলেটে এসে অনেকের সাথেই কথা বললাম, পরামর্শ করলাম। তো এ পর্যায়ে যার নাম আমি উল্লেখ করতে চাই, তার অবদান এখানে
মানে একটা বিরাট অবদান রয়েছে। তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ বশির উদ্দিন, আপনি চিনেন বশির ভাই। আমাদের প্রেস ক্লাবের একসময় সেক্রেটারি। জি, তো বশির ভাই সাথে আলাপ করলাম, তিনি আমাকে খুব স্নেহ করতেন। বশির ভাই বললেন, আমি বললাম যে এখন তো প্রধান সমস্যা হচ্ছে যে একটা জায়গা খুঁজে পাওয়া, একটা জুৎসই জায়গা যেখানে অফিসটা করা যায়। তো বশির ভাই বললেন, আমার তো এখানে দোকান আছে, তুমি একটা নিয়ে নাও। তার দুটা দোকান ছিল সম্ভবত, মানে উপর নিচ আর কি, এই সুরমা মেনশনে। তখন আমি তার সাথে কথাবার্তা বললাম এবং বলে সেই অনুযায়ী একটা ডিল ফাইনালাইজ হলো এবং একটা তিনি তার একটা নিচের যে দোকানের পরিসরটা আমাকে ভাড়া দিলেন। সেটা ছিল আপনি, আপনার সুবিধার জন্য বলছি যে পারভেজ রেস্টুরেন্টের পাশের, পারভেজ রেস্টুরেন্ট ছিল তখন সুরমা মার্কেটে খুবই বেশ বিখ্যাত একটা রেস্তোরাঁ বলতে আলোচিত। পারি, আলোচিত। তো ওর এই পাশের রুমটা আমরা ভাড়া নিলাম, ইনকেলাব ভাড়া নিল। তারপর সে ঢাকার থেকে প্রয়োজনীয় ফার্নিচার এলো, সেগুলো ঢাকার থেকেই এসেছে। তো সবকিছু এলো এবং আমরা স্টাফও নিলাম, একজন সহকারী, একজন পিয়ন এবং আমি, এই তিনজন নিয়েই ইনকিলাবের যাত্রাটা শুরু হলো। তারপর এক বর্ণাঢ্য একটা অনুষ্ঠান হলো, উদ্বোধনী অনুষ্ঠান ইনকিলাবের ব্যুরো অফিস। মৌলানা মান্নান সাহেব সেখানে প্রধান অতিথি হয়ে এলেন। তখন তিনি কিন্তু মন্ত্রী, ধর্ম, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী তখন তিনি। তো তিনি এলেন। তখনকার সিলেট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন জনাব হারুনুজ্জামান চৌধুরী, তিনিও বিশেষ অতিথি ছিলেন। আমাদের প্রয়াত অত্যন্ত প্রিয়জন অ্যাডভোকেট আফম কামাল, চেয়ারম্যান সিলেট পৌরসভা, তিনিও থাকলেন। আর বিশেষ অতিথি থাকলেন প্রয়াত আল্লামা ফুলতলি সাহেব। আরো অনেক গেস্ট ছিলেন। তো অনুষ্ঠানটা খুবই বর্ণাঢ্য ছিল এবং ছিলেন আমাদের ইনকিলাবের নির্বাহী সম্পাদক জনাব মাওলানা রুহুল আমিন খান। তো এই আর কি আমাদের যাত্রাটা শুরু হলো। সেটা আপনার, আমি ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে সম্ভবত 1987 সালের প্রথম দিকে, জানুয়ারির দিকে আমরা অফিসটা শুরু করি এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। সিলেটে নতুন ধাঁচের সাংবাদিকতা, একটা আনুষ্ঠানিকতা, একটা সুন্দর পরিমণ্ডলে সাংবাদিকতার জন্য ওয়েল ইকুইপড একটা অফিস। আপনারাই সম্ভবত প্রথম সিলেটে ফ্যাক্সের মাধ্যমে অন্য সাংবাদিকরা যখন নিউজ পাঠাতে ওই টিএনটিতে যেতে হতো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, আপনি সম্ভবত প্রথম অফিস বেসড আপনাদের সার্ভিস চালু করলেন। এই সময়ে আরো অনেক সাংবাদিকরা আপনার অফিসে আসতেন নিউজ পাঠানোর জন্য, কিংবা নিউজ পাঠানোর আগে বা পরে সিনিয়র সাংবাদিকরাও আসতেন, বসতেন। এরকম কিছু স্মৃতিচারণ যদি করেন। জি, ধন্যবাদ আপনাকে আবারও। আসলে প্রথম দিন থেকেই কিন্তু ইনকিলাব যখন অফিস করলো, তারপর থেকে কিন্তু ফ্যাক্স ছিল না, তখনও কিন্তু ফ্যাক্স প্রযুক্তি আসেনি। ফ্যাক্সটা বসিয়েছি সম্ভবত আরো বেশ কয়েক মাস পরে। তখনও কিন্তু আমি নিজে নিউজ পাঠাতাম টেলিফোনে। বাট এর আগের বিষয়টা আপনাকে একটু যদি আমি বলি, আজকের যারা সাংবাদিকতা করেন তারা হয়তো একটু ধারণা পাবেন তখনকার সাংবাদিকতা। আমি যখন ইনকিলাবে আমাকে জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়া হলো, প্রথম নিয়োগটা আমার এরকমই ছিল, আমার ডেজিগনেশনটা ছিল জেলা সংবাদদাতা, সিলেট জেলা সংবাদদাতা। তো তখন কিন্তু আমার নিজের কোনো ফোন ছিল না, আমাকে অন্যের ফোন থেকে নিউজ পাঠাতে হতো। এবং আপনি জানেন যে আমার বাড়িও কিন্তু শহরতলিতে, তো আমার বাড়িতেও নিজের কোনো ফোন ছিল না। তো আমি নিউজ সিলেট থেকে পাঠিয়েই বাড়িতে যেতাম, খুব প্রয়োজনীয় যে নিউজগুলো, না হলে মানে জাতীয় দৈনিকের দিতেই হবে এরকম নিউজ। কারণ ইনকিলাব তো একটা প্রতিযোগিতা প্রথম থেকেই নিয়ে এসেছে, বিশেষ করে ইত্তেফাকের সাথে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার উপর নির্দেশনা ছিল যে নিউজ কোনোভাবেই মিস করা যাবে না।
আপনি ছোট্ট পরিসরে হলেও যেটা আমরা চাপতে পারি এ ধরনের একটা নিউজ আপনি পাঠাবেন। এবং টেলিফোনে তখন নিউজ পাঠানো যে কত ঝামেলার ব্যাপার, এটা আজকের লোকজন বলতে পারবে না, কারণ আজ তো ফোন কোনো বিষয় ধারণাই করতে পারবে না। ধারণাই নাই, কোনো ধারণাই নাই। তো তখন আমরা ঘন্টার পর ঘন্টা ট্রাঙ্কল বুক করে তালতলাস তো তখন অপেক্ষায় থাকতাম। হ্যাঁ অপেক্ষায় বসে থাকতাম। কখনো কখনো দেখা যেত তখন কিন্তু এসটিডি চালু হয়নি, মানে সরাসরি ঢাকার সাথে কোনো সংযোগ ছিল না, তখন ট্রাঙ্কলের মাধ্যমে ঢাকায় লাইন পেতে হতো। তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। আবার মেঘ বৃষ্টি হলে তো কথাই নেই, কোনোদিন পাওয়াই যেত না, তখন মানে বাধ্য হয়ে 4 লাইন টেলিগ্রাম পাঠিয়ে দিতে হতো। তো এই যে অবস্থা, তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেল কিছুদিন। তারপর মানে হতো কি, আপনি 5 মিনিট 10 মিনিট, তখন কিন্তু 1 মিনিট হিসাবে চার্জ ছিল ট্রাঙ্কলের, মানে অনেক টাকা তখনকার সময়। তো ইনকেলাব পরে আমাকে বললো যে কাজ করবেন আপনি, আপনি আমাদেরকে একটা ফোন দিয়ে ডেস্কে বলে দিবেন যে আপনি নিউজ পাঠাবেন, তখন ইনকেলাব থেকে আপনাকে কল ব্যাক করা হবে আপনার নাম্বারে। তো এটা আমার জন্য একটা ভালো ফেসিলিটিস। তো এই পর্যায়ে আমি অনেকদিন প্রয়াত মহিউদ্দিন শিরুর গ্রাম সুরমা অফিস থেকে নিউজ পাঠাতাম, এখানে বসতাম, তো ইনকেলাব থেকে তারা কল ব্যাক করতো, তারপর নিউজটা পাঠিয়ে দিতাম। তো এই নিউজ পাঠাতে গিয়ে যে কত বিড়ম্বনা, এটা কিন্তু আজকের সাংবাদিকরা বুঝবেন না। কারণ আমি একটা রিকল করতে পারি যে আমার এই টেলিফোনিক সাংবাদিকতার সময়ে কোনো দিনই গোলাপগঞ্জের নাম গোলাপ আসেনি, গোপাল এসেছে। এটা বারবার বলার পরও মানে পরের দিন দেখা যেত অবস্থা, এটা কেন গোপালগঞ্জ হয়ে গেছে। আপনি বলছেন গোলাপগঞ্জ, ছাপা হয়েছে গোপালগঞ্জ। আমি শুধু বলা না, আমি সকলকে বলেছি, ইচ এন্ড এভরিবডি যারা আমার নিউজ ফোনে নিতেন তাদেরকে বলেছি, দেখেন আপনি নূর দিয়ে দেন যে এটা গোপালগঞ্জ হবে না, এটা গোলাপগঞ্জ, এটার বানান হবে ROAS রোজ। তো তারপরেও কিন্তু পরের দিন দেখা যেত যে না, ওই গোপালগঞ্জ হয়ে গেছে। এটা আমার মনে হয় যে এটা হয়তো প্রুফ রিডার যিনি থাকতেন তিনি হয়তো মনে করতেন যে এটা হয়তো ভুল হয়েছে। তো এরকম অবস্থা ছিল তখন। একটা নিউজ কিন্তু আমার মনে আছে, আমি যখন 87 সালে মানে কিছু সেন্সিটিভ নিউজ যেগুলা পরের দিনের পত্রিকায় খুবই গুরুত্বের সাথে যাবে এ ধরনের ধারণা থেকেই পাঠাতে হতো, তো সেগুলোর জন্য একটা রিপোর্টিং এর জন্য সমস্ত দিন চলে যেত। আপনি সকাল 7টায় উঠলেন ভোরে, তারপর দেখা গেল যে সন্ধ্যা 7টার মধ্যে আপনি রিপোর্টটা করতে পারলেন, বা ঢাকায় গিয়ে পৌঁছলো কিনা এটা জানার পর, আশ্বস্ত হওয়ার পর, তখন আপনি ভাবতে পারলেন যে হয়তো কালকের কাগজে ওটা আসবে। তো আপনি জানেন যে সে সময় কিন্তু পত্রিকায় কিন্তু একটা ডেডলাইন থাকতো সব মফস্বলের নিউজের সাথে। এর কারণটা হচ্ছে যে আজকের নিউজ আপনার আজকে নাও আসতে পারে, এজন্য ডেডলাইন। এখন তো এসব উঠে গেছে, এখন কাগজে এসব আমরা দেখি না। তো মানে ওই টাইমের ভিতরে গেলে তারা ধরতে পারে, এডিট করতে পারে, ছাড়তে পারে ইত্যাদি। এটা আপনি সংবাদটা পাঠিয়েছেন 6 তারিখে, কিন্তু সেটা 7 তারিখে পাবলিশ না হয়ে 8 তারিখে হচ্ছে, তখন তারা এই ডেডলাইনটা ইউজ করতো। আমরা যখন লোকাল কাগজে কাজ করতাম তখন কিন্তু একটা ছবি ছাপতে হলে এই সিলেট কণ্ঠ ধরেন, বা সিলেট কণ্ঠের জন্য মানে ঢাকা থেকে ব্লক করে আনতে হতো ছবিকে, সেটা মানে সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় সপ্তাহখানেক লাগতো একটা ছবি ছাপা। আর একটা ভয়াবহ ব্যাপার ছিল, বিশাল ব্যাপার, বিশাল। এরপর হেডিং দিতে হলে গুনে গুনে, তখন তো হ্যান্ড কম্পোজ ছিল, গুনে গুনে অক্ষর হেডিং বসাতে হতো। তো মানে এক বিশাল মহাযজ্ঞ আর কি। এখন তো ছোট করা যায়, বড় করা যায় আপনার ইচ্ছা মতো। এবং মোটামুটি এটা টেকনিক্যাল জিনিস তখন ছিল, যে যদিও টেকনোলজি ছিল না কিন্তু টেকনিক্যাল ক্যালকুলেশন ছিল। ছবিটা
তারপরে এই যে বানানটা কয় অক্ষর যাবে এটা সীমাবদ্ধতা না, তখন মাফ তো করেই বলতে হতো। প্রত্যেকটা পত্রিকায় প্রুফ রিডারে একটা গুরুত্বপূর্ণ পদ ছিল। তার কাজই ছিল যে বানান ঠিক আছে কিনা, ভুল শুদ্ধ এগুলা দেখে দেয়া। এখন তো মানে সাংবাদিকই সব, তিনি নিজে তার নিউজ লিখেন, এডিট করেন এবং শুধু সেন্ড করে দিলেই হয়ে গেল। আর একটা মুঠোফোন হলেই তো এখন সাংবাদিক হওয়া যায়। প্রুফ টুপ দেখে নিজেই ছেড়ে দেন। জি জি, যে নিজেই ছেড়ে দেন। তো সাংবাদিকতায় অনেক পরিবর্তন। আচ্ছা, আমরা যে কথায় ছিলাম, আপনার ফ্যাক্স যখন আসলো, আমাকে ইনকিলাব থেকে জানানো হলো যে এভাবে ফ্যাক্স মেশিন সিলেটের জন্য কেনা হয়েছে। শুধু সিলেট না, আরো যে যে জায়গায় ইনকিলাবের অফিস আছে সব জায়গার জন্য। তো ইঞ্জিনিয়ার ফ্যাক্স নিয়ে সিলেট আসবে, মানে ইঞ্জিনিয়ার এটা বসিয়ে দেবে আর কি। তো আমার মনে আছে কোম্পানি ছিল তুশিবা, জাপানি কোম্পানি। তো তাদের একজন রিপ্রেজেন্টেটিভ এই ফ্যাক্স মেশিনটা নিয়ে সিলেটে আসলেন। তার আগে আমাকে ইনকিলাব থেকে বলা হলো যে তুমি ইয়ে করো, ওই টিএনটির থেকে একটা পারমিশন নাও, এই যে ফ্যাক্স মেশিন বসাবে, কারণ এটার সংযোগটা থাকবে কিন্তু ফোনের সাথে। তো আমি যখন ডির সাথে ফোনের সাথে। কথা বললাম বা টিএনটির ডিভিশনাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, তো উনি বললেন দেখেন আমরা তো এই প্রযুক্তিকে চিনিই না, ফ্যাক্স কি। তো আমি বললাম আমিই তো চিনি না। তখন আমি ঢাকায় যোগাযোগ করলাম, বললাম যে ওরা তো চিনে না। তো তারা বললো হ্যাঁ সেটা আমরা জানি, তো আমরা টিএনটির সাথে যোগাযোগ করেছি, তো সে এই পারমিশনটা নিতে হবে জিএম অফিস চিটাগং থেকে, কারণ এটা চিটাগং ডিভিশনের আন্ডারে। তখন আপনি জানেন যে সবকিছু মানে বিভাগীয় ভিত্তিক ছিল। তো সেটা সেভাবে ইনকিলাব করলো তারা চিটাগাং আর থেকে। আমাদের বিভাগ তখন চিটাগাং, যে চট্টগ্রাম। চিটাগাং, জি। তো চিটাগাং থেকে সেই পারমিশনটা তারা সিক করলো এবং তারপর ফ্যাক্স আসলো সিলেটে। তো বসিয়ে মানে ফ্যাক্সটা বসালেন ওই যে ভদ্রলোক, উনি তোশিবার ইঞ্জিনিয়ার। তো উনি ফ্যাক্স বসিয়ে সবকিছু শেষ করে বললেন যে আমি এক দুদিন থাকবো, থেকে এটা কিভাবে অপারেট করতে হয় আপনাকে বুঝিয়ে দিয়ে তারপর যাব। হ্যাঁ, আমি বললাম আমার জন্য ভালো হয় যদি, এটা টেকনিক্যাল জিনিস, নতুন বিষয়। কি সময়! তো ফ্যাক্স বসানো হলো যথারীতি এবং বার্তা আদান প্রদান হলো, ছবি আদান প্রদান আমরা করলাম, যে দেখলাম ঠিক মতো সবকিছু কাজ করে কিনা। ইঞ্জিনিয়ারই দেখলেন। তো সব ঠিক থাকার পর তিনি আবার স্টে করলেন এখানে। তাকে হোটেল শাহবানে রাখলাম, তিনি এখানে দুদিন থাকলেন। এই দুদিন কিন্তু আমাকে বুঝালেন কিভাবে কি করতে হবে। তো এই আর কি। তারপর কিন্তু প্রতিদিন অন্তত শখানেক লোকের ভিড় থাকতো যে এটা কিভাবে ফাংশন করে। তো অনেকের সুপারিশ থাকতো ভাই একটা ছবি দেখি তো কিভাবে ছবি আসে। তো আপনি তখন তো অপর প্রান্তেও তো ফ্যাক্স না থাকলে ছবি আসবে না, ওই ইনকালাবে ফোন করতে হতো যে ভাই একটা ছবি পাঠাও। এই আর কি। তো লোকজনের আগ্রহ ছিল নতুন প্রযুক্তি, এবং তখন তো এটা ছিল যুগান্তকারী ঘটনা। যখন এসেছি তখন আপনি তরুণ না, মোটামুটি আপনি তখন বাজিমাত করছেন সিলেট শহরে। উজ্জ্বল তারুণ্য বলা যেতে পারে, আর আমরা নবাগত। সেই সময়ে অনুসন্ধানী সাংবাদিকতায় এক ধরনের প্রতিযোগিতা ছিল, আমরা বেশ কয়েকজনই চেষ্টা করতাম। সে সময়ের কোন বিশেষ রিপোর্টের কথা আপনার মনে পড়ে কি, যেটা আপনাকে তৃপ্তি দিয়েছিল বা আলোড়ন সৃষ্টি করেছিল, কিংবা আপনি হুমকি দমকির সম্মুখীন হয়েছিলেন, এরকম কোন ঘটনা কি আপনার মনে পড়ে? পেশাগত জীবনে অনেক ঘটনাকে মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে ইনকিলাবে তখন একটা রিপোর্ট পাবলিশ হওয়া মানে বিরাট বিষয়, সারা দেশ জুড়েই হইচই পড়ে যেত। তো এ ধরনের অনেক ঘটনাই আছে। আর রিপোর্ট পাবলিশ হওয়ার পর সিলেটের এসপি কে উড্র করা হয়েছে, বলা হয়েছে যে তুমি আইজি অফিসে এসে রিপোর্ট করো। তো উনি ঢাকায় চলে গেছেন, আইজি অফিসে চলে গেছেন। তারপর মানে উনি তো এসপি, তার এস্টাবলিশমেন্ট সিলেট। তো তার যা চেলা চামুন্ডা যারা আছেন তারা তো নানাভাবে আমাকে বায়াস করার নানা কৌশল অবলম্বন করেছেন, আমাকে লোভ দেখিয়েছেন, অর্থ দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। তো
আমাকে তো আর তখন তো একটা বয়স ছিল, এমনকি ভয়ভীতিও। না তা তো ভয়ভীতি তো খুবই সামান্য বিষয়, এগুলো তো ছিলই। তো আমার এখানে একটা বিষয় হচ্ছে কি, আমি অনেক রিপোর্ট করেছি, সেটা আপনারাও দেখেছেন। তো আমার একটা রিপোর্ট আমি একবার করলাম, সেটা ভারতের ভিতরে ঢুকে, যে ভারত মানে আগরতলা ইয়ের থেকে আপনার ওই সুতারখান্দি থেকে তামাবিল থেকে আগরতলার চুড়াই বাড়ি পর্যন্ত তারা একটা রাস্তা তৈরি করছিল, সাথে ছিল ওই যে কাঁটাতারের বেড়াটা, সেটা প্রায় বাংলাদেশের ভূখণ্ডের একদম সীমানা ঘেঁষা একটু দূর আর কি। তো এটা আমি যখন খবর পেলাম, তো আমি একদিন এখানে কিভাবে যাই, তো আমার কিছু সোর্সের সাথে যোগাযোগ করে এই যে বাংলাদেশ অভ্যন্তরে যে ইউনিয়নটা, সেটা হচ্ছিল দুবাগ ইউনিয়ন। তো তখনকার চেয়ারম্যান ছিলেন জনাব ওমর ফারুক, আমার তার সাথে যোগাযোগ হলো। আমার তখন বিয়ানীবাজার সংবাদদাতা ছিলেন প্রয়াত কবি ফজলুল হক, তাকেও ইনফর্ম করলাম যে আমি আসছি সিলেট থেকে। আমার সাথে তখনকার আজকের কাগজের সিলেট প্রধান চৌধুরী মুমতাজ আহমদ আমার বন্ধু। তো আমরা এক মোটর সাইকেল করে সিলেট থেকে রওনা হলাম। বিয়ানীবাজার রিচ করার পর ওমর ফারুক আমাদের স্বাগত জানালেন, তার বাসায় উঠলাম। সেখানে চা নাস্তা করার পর ফজলু এলেন, ফজলুকেও নিলাম। নিয়ে আমরা সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূর হচ্ছে বর্ডার। তো আমরা সেখানে গেলাম। যাওয়ার পর মজার ঘটনা ওই হচ্ছে যে, জায়গাটা। জি, মানে এখানে মানে সীমান্ত এলাকায় আপনি নিশ্চয়ই ভিজিট করেছেন, দেখেছেন অনেক ক্ষেত্রে হয় কি, পুকুরটা বাংলাদেশে বা বাড়িটা বাংলাদেশে, পুকুরটা ভারতে, এ ধরনের অনেক বাড়ি রয়েছে। তা আমরা যে বাড়িতে অবস্থান করলাম নিলাম, সেখানে এদের পুকুরটা কিন্তু পড়ে গেছে ভারতীয় সীমানায়, আর বাড়িটা বাংলাদেশে। তো এখানে মোটরসাইকেলটা রেখে আমরা, মানে দেখা যায় আপনি 20-30 মিটার ভেতরেই রাস্তার কাজ করছে শ্রমিকরা। তো আমরা ওখানে চলে গেছি। আর কিছু দূরে, প্রায় কিলোমিটার দূরে হচ্ছে তাদের ওয়াচ টাওয়ার, বিএসএফ এর। তো আমরা গিয়ে ছবি উঠাচ্ছি, ওদের সাথে কথা বলছি। ইন মিন টাইম ওই ওয়াচ টাওয়ার থেকে তারা দেখে ফেলছে, তাদের সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে মানে আমাদের দিকে ছুটে আসছে আর কি। তো আমরা স্যান্ডেল ছিল, জুতা ছিল, এগুলা মানে দৌড়ে কোনো রকমে আর কি আমাদের ভূখণ্ডে ঢুকে রক্ষা পেলাম। তো তারা ওই বাড়ি পর্যন্ত এসেছিল, কিন্তু তারা ওই বাড়িতে এসে বললো যে লোকজন এদিকে এসেছে। তো বাড়ির লোকজন বলছে না, এদিকে তো কেউ আসেনি। কিন্তু আমরা তখন বাড়ির ভেতরে, বাট বাড়িতে তারা ঢুকেনি, তারা ওই পুকুরের পার পর্যন্ত এসে ওখান থেকে চলে গেছে। তো এই নিউজটা নিয়ে এসে পরের মানে দিন বাইরে যখন থেকেই কথা বলছিল আর কি। বাইরের থেকে কথা বলছিল, তো পরের দিন যখন এই ইনকিলাব কিন্তু সেকেন্ড লিড করেছিল এই নিউজটাকে। তো এটা পাবলিশ হওয়ার পর মানে এটাকে পিক করলো বাংলাদেশ বেতার, এবং তাদের সকালের যে 7টার একটা সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান থাকতো যেটা ঢাকার থেকে, ওখানে তারা এই সংবাদকে ফলাও করে প্রচার করলো। তো মানে ভুলস্থুল কাণ্ড। এবং মানে আমি অফিসে এসে এটা দেখি যে আন্তরাষ্ট্রীয় ব্যাপার ছিল। আন্তরাষ্ট্রীয়, এবং বিডিআর এতটা তৎপর হয়েছে, উভয় পক্ষই বিএসএফ এবং বিডিআর, যে সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। তো এই ধরনের বিষয়, বা আমি আফরুজ হত্যাকাণ্ড আপনার মনে আছে নিশ্চয়ই, সিলেটের আলোচিত হত্যাকাণ্ড যেটা ঘটিয়েছিলেন এমপি ঘোষ সাহেব। তো এই হত্যাকাণ্ডের রিপোর্ট করতে গিয়েও আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, নানাভাবে কাপড়ের কাপড় পাঠানো হয় বাড়িতে। তো এ ধরনের অনেক ঘটনাই আছে বলতে গেলে। এই যে সাহসী সাংবাদিকতা, ওই সময়ে সব ধরনের লোভ মোহ এবং ভয়ভীতি মারিয়ে আপনি সাহসের সাথে কাজ করেছেন। আজকে এই বয়সে এবং দেশের বাইরে আমেরিকায় বসবাস করে
এই স্মৃতিগুলো কি আপনাকে কোনো ধরনের আনন্দ কিংবা বেদনা দেয়? মানে এই স্মৃতি কাতরতা কি আপনার মাঝে আসে? হ্যাঁ, এই অবশ্যই। এগুলো তো সোনালী দিন, এবং স্মৃতি হচ্ছে সঞ্চিত সম্পদ। স্মৃতি রোমন্থন করতে কার না ভালো লাগে। তো সেই সময়টা ছিল আসলে একটা মানে দ্রোহের সময়। আমাদের যৌবন ছিল, আমাদের কমিটমেন্ট ছিল যে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য কিছু করতে পারা। সেই দৃষ্টিকোণ থেকেই আসলে কাজটা করা। আপনি জানেন যে আমি খুব ধনীর ছেলে নই, আমিও একজন গরিবের ছেলে। আমারও অভাব অনটন সবসময় ছিল, কিন্তু আমি বহু প্রলোভনকে পায়ে মারিয়েছি আমার জীবনে। হয়তো আমি এসব প্রলোভনে যদি ফাঁদে ধরা দিতাম, তাহলে এই বয়সে এই বিদেশে থাকতেও হতো না। কিন্তু সবসময় চেয়েছি দেশকে সবার ঊর্ধ্বে রাখতে, এবং নিজের পেশাকে সমুন্নত রাখতে, সততাকে সমুন্নত রাখতে। তো এই কমিটমেন্ট থেকেই কাজ তবে করা। এটাও সত্য, বিদেশে যাওয়া না যাওয়ার চেয়ে বিদেশে যাওয়া না যাওয়ার চেয়ে আপনি যে হেলালুদ্দিন রানা, এই যে আপনার নামটা শোনার সাথে সাথে আমাদের প্রজন্ম একজন ভালো সাংবাদিকের চেহারা দেখতে পায়, একজন সৎ মূল্যবোধ সম্পন্ন সাংবাদিকের কথা ভাবে। এই পাওনাটা কিন্তু আপনার জন্য বিশাল, বিরাট। জি, আপনি কি ঠিকই বলেন? বলেছেন। আপনি ঠিকই বলেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমার মতো নগণ্য একজন মানুষকে মানুষ ভালোবাসে। আসলে ঘটনা হচ্ছে কি, মানুষ তার কর্মকে মনে রাখে। সেই দৃষ্টিকোণ থেকেই মানুষ আমাকে ভালোবাসে, অন্তত যারা জানে, আমার সান্নিধ্যে এসেছে বা আমি তাদের সান্নিধ্যে যেতে পেরেছি, তারা সবাই ভালোবাসেন কম বেশি। হ্যাঁ, কেউ কেউ হয়তো কারো কারো খুবও আছে আমার বিরুদ্ধে, হয়তো এই পেশাগত এটা ঠিক খুব না, জেলাসি, এক জেল হ্যাঁ, ধরনের প্রতিযোগিতা যাদের ছিল, জেলাসি ছিল। না, এটা এটা জেলাসিতে, হয়, এটা তো ভালো। জেলাসিতে আমি পরে আসছি। খুব বলছি এ কারণে যে অনেক সংবাদ হয়তো অনেকের বিরুদ্ধে গেছে, এবং এজন্যই ক্ষোভের জন্ম। এটা স্বাভাবিক। আমার বিরুদ্ধেও যদি কেউ একটা রিপোর্ট করে বা আমার বিরুদ্ধে যায়, তো আমি সবসময় আমার অবস্থান থেকে আমি একটা রিপোর্ট লেখার আগে চিন্তা করেছি যে এটা সমাজের জন্য ক্ষতিকর কিনা, বা কারোর আহ, সম্ভ্রম বা ইজ্জত হানি হচ্ছে কিনা, বা কারো বিরুদ্ধে যাচ্ছে কিনা। এবং সাংবাদিকতার এথিক্স মেনেই আমি কোনো রিপোর্টই এমন রিপোর্ট করিনি যে অন্তত ভিকটিমের বক্তব্য ছাড়া। আমি সবসময় চেষ্টা করেছি যে যিনি এই সংবাদের জন্য ভিকটিম হবেন, আমার সংবাদে তার বক্তব্য আছে কিনা। তো যতটা সম্ভব চেষ্টা করেছি। বাদ বাকি মানুষজন হয়তো বিচার করবেন বা ভাবি কাল বিচার করবে। তবে আমি ভাগ্যবান বলবো যে আমার হাত দিয়ে, এই নগণ্য একজন মানুষের হাত দিয়ে সিলেটের সাংবাদিকতায় অনেক বিপ্লব এসেছে। এই যে আপনি ব্যুরো অফিস, আমি যে ব্যুরো অফিসের সূচনা করেছিলাম, এখন আমার যদি অফিস। আরো ছোট ছোট কিছু স্মৃতিচারণের দিকে যাই, জি, বলেন। এখন যদি কিছু স্মৃতিচারণের দিকে যাই, যেমন আপনি প্রথমেই নাম উল্লেখ করেছেন আব্দুল মালিক চৌধুরী, আমাদের ইত্তেফাকের মালিক ভাই, সকলে শ্রদ্ধেয় প্রিয় সাংবাদিক। মালিক ভাই এদের যখন আপনারা এসে দেখলেন, খুব গোছানো, খুব রয়ে সয়ে লিখেন, খুব খবর টবর নেন, আমাদের উনি দেখে আমি বলতেন, সাইদ আমি চৌধুরী এটা আপনি কি খবর পাইছেন? এইভাবে তিনি অন্তত ৫ জনকে জিজ্ঞেস করেছেন, এটাও আমি জানতাম। আমি মালিক ভাইয়ের এই প্রসঙ্গে মালিক ভাইয়ের উপরে যদি আপনি একটা দুইটা স্মৃতিচারণ করেন। আমি যাদের সাথে সরাসরি কাজ করেছি, আমি মালিক ভাইয়ের বিষয়ে আসছি। তার মধ্যে অন্যতম মানে সিলেটের প্রবাদ প্রতিম সাংবাদিক আমি বলবো আমাদের শ্রদ্ধেয় আব্দুল হামিদ মানিক, তারপর মুক্তা বিসুন্নুর, সিলেটের ডাকের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব ফয়জুর রহমান, এদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো আমি
আমার জীবনে মানিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে সংবাদ লিখতে হয়, কিভাবে কি করতে হয়, তিনি হাতে কলমে অনেককে শিখিয়েছেন, শুধু আমাকে না। তো আমি এদের যদি ঋণ স্বীকার না করি তাহলে নিজের কাছে ছোট হয়ে যাব। তো মালিক ভাই ইত্তেফাকের, তিনি তো ছিলেন, আপনি যেভাবে বলছেন, মালিক ভাই কিন্তু খুবই মানে চমৎকার, খুব গুছালো, ফিটফাট, মানে একজন নিপাট ভদ্রলোক যাকে বলা হয়। তিনি মানে আমাদের সাথে তো বয়সেরও অনেক ব্যবধান ছিল, এবং আমি আগেই বলেছি যে আমি যখন ছাত্র তখন তিনি সাংবাদিকতায় প্রতিষ্ঠিত। তো তারপরেও এরা তো আমাদের মানে শ্রদ্ধেয়জন, গুরুজন। তো মালিক ভাই কিন্তু আমাকে খুব স্নেহ করতেন। মালিক ভাই প্রতিদিন রাত্রে অন্তত একবার না একবার আমাকে ফোন দিতেনি যে আজকে আমি কি পাঠালাম। কারণ তার দুটা জিনিস ছিল, একটা ছিল ইত্তেফাক থেকে একটা তাড়া, আর আরেকটা ভরসা ছিল যে রানার কাছে কি পাওয়া, যেটাই হবে রানা যেটা করবে সেটা দেবে আমাকে। তো এই দুটো কারণেই তিনি আমাকে প্রতিদিন রাত্রে ফোন দিতেন। এবং তিনি ফোন দিয়ে, মালিক ভাই কিন্তু বাথরুমে ঢুকলে 2 ঘন্টা লাগতো তার গোসলের জন্য। তো আমি অপেক্ষা করতাম, কারণ তার প্রশ্নবান থেকে যাতে রেহাই পাওয়া যায়। তো ভাবিকে আমি রিপোর্ট গুলো দিয়ে দিতাম, যেটাই দেয়ার ইত্তেফাককে আমি ভাবি ফোন দিতেন, বা আমি ফোন দিয়ে ভাবিকে বলতাম নোটটা নিয়ে নেন। কারণ মালিক ভাই মানে এত খুঁটিনাটি প্রশ্ন করতেন যে যেগুলা মানে খুব অস্বস্তিতে ফেলে দিত। যেমন একটা এক্সাম্পল, যে মানে আসলেই মানে মালিক ভাই একেবারে নিখাত ভাবে নিশ্চিত হতেন, বুঝতে চাইতেন, উনি মানে পারতেন। এটা আমার মনে এখনো মনে পড়ে। শতভাগেরও বেশি নিশ্চিত না হয়ে কোনো তথ্য উনি দিবেন না, লিখবেন না। ইত্তেফাকে তিনি তো প্রকাশ করতেন না বা লিখতেন না। তিনি কোনোদিনই পুলিশ শব্দটি ইউজ করেননি, তিনি লিখতেন খাকি পোশাকধারী। তো এই যে তার সাংবাদিকতার যে পেশাগত দক্ষতা বা উৎকৃষ্টতা আমি বলবো, এটা কিন্তু বিরল। একদিন আমাকে তিনি ফোন করেছেন নিউজ নেওয়ার জন্য। তো আমি, মালিক ভাই আজকে তো খুব বেশি কিছু নাই, তো একটা নিউজ আছে, ওই আপনার শাহজালাল ব্রিজে একটা দুর্ঘটনায় একজন মানুষ মারা গেছে। তো বললেন যে দেন, এটা তো নিচ্ছেন নিউজ। তো মানে হঠাৎ বললেন যে গাড়ির যদি চাকা খুলে গেল তাহলে পিষ্ট হলো কেমনে, চাকায় পিষ্ট হয়ে মারা গেছে আর কি। এখন গাড়ির চাকাই খুলে গেলে তাহলে পিষ্ট কেমনে, এই যে মানে মালিক ভাইয়ের যে মানে কুতকুতে যে স্বভাবটা আর কি। একবার আমরা গিয়েছিলাম জি ডাবর বা আসান মারা ফেরিঘাটে, একবার একটা বাস ডুবলো। তো সেখানে আমরা সিলেটের সব সাংবাদিকরাই ছিলেন, সারা রাত আমরা ছিলাম, ফায়ার সার্ভিস ছিল। বাসটা উদ্ধার হলো ভোরের দিকে, লাশ উদ্ধার হলো, মানে 19 জন মারা গেছে। আমরা গুনে গুনে মালিক ভাই একদম নদীর গিয়ে মানে হাত দিয়ে দেখছেন যে ও জীবিত কিনা। তো যাই হোক, আমরা চলে আসলাম ছবি টবি নিয়ে। পরের দিন তো ছবি টবি পাঠানো হলো, সব কাগজে আসলো যে 19 জনের মৃত্যু, কিন্তু মালিক ভাই লিখলেন, ইত্তেফাক লিখলো 18 জনের মৃত্যু, 18টি লাশ উদ্ধার। তো আমি মালিক ভাইকে জিজ্ঞেস করলাম, মালিক ভাই আপনি তো একদম লাশের গায়ে হাত দিয়ে দেখলেন জীবিত কিনা, পরীক্ষা করলেন, তো 19টা তো গণলেন আপনিও, তো 18টা কেন? তো উনি আমাকে বললেন 18 জনের ডেড বডি উদ্ধার হয়েছে, প্রশাসন বলছে। তো আমি তো 19 জন লিখতে পারি না। তো এই যে মালিক ভাই মানে, আরেকটা তার সম্পর্কে একটা স্মৃতিচারণ আমি করব। আমি সম্ভবত 2015 সালে দেশে গিয়েছিলাম। তো সিলেট প্রেস ক্লাব আমাকে নিয়ে বসলো, তখন আমাদের ইকবাল সিদ্দিকী সাহেব প্রেসিডেন্ট। গিয়ে দেখি মালিক সাহেব বসা, আব্দুল মালিক চৌধুরী। তো আমাকে বললেন যে রানা সাহেব, আমি এই দেখেন আমার হাতে বাজারের ব্যাগ, আমি বাজার করতে বেরিয়েছিলাম, কাঁচা বাজার।
তো যখন আমাকে ইকবাল সাহেব ফোন করে বললেন যে আপনি আসতেছেন, আমি আর আজকের বাজারটাই বাদ দিছি, কইছি না আমি আপনাকে দেখবো প্রথমে। তো এই যে আন্তরিকতা, এইটাই মালিক ভাই, এটা তুলনা হয় না। এই যে ভালোবাসা, এই নিখাত ভালোবাসা, নিখাত ভালোবাসা।